আমাদের শেষ নিবেদন আলাপ আলোচনা বিষয় রিলস বনাম রিয়েল একটি অসমাপ্ত অনুসন্ধান। মুখ্য বক্তা ফাল্গুনী সিংহ মহাপাত্র। তো আজকের আমাদের আলোচনা নয়, আমাদের আড্ডার বিষয় অত্যন্ত উপাদেয় আমি বলবো একটি বিষয়, রিলস বনাম রিয়াল। REEL রিল বনাম REAL রিয়েল। এবার রিলটাই রিয়েল নাকি রিয়াল যা হচ্ছে সেইগুলো আমরা রিল ভাবছি কখনো কখনো ভ্রমে? আমরা কার প্রতি বেশি অনুরক্ত? আমরা কি ধীরে ধীরে রিয়েল থেকে সরেই যাচ্ছি, ক্রমশ মায়া জগতের দিকে মহাবিষ্টের মতো নিজেদের সমর্পণ করছি? রিলের আয়ু কতক্ষণের, 30 সেকেন্ড না 10 মিনিট? আর রিয়ালেরই বা আয়ু কতক্ষণের? এর মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে, নাকি পুরোটাই আমাদের অমূলক আশঙ্কা যে রিলের দাপটে রিয়াল বুঝি হারিয়ে যেতে বসেছে? এই সব কিছু নিয়েই আজকে আমাদের মাঝে আমাদের ফাল্গুনীকে পেয়েছি। আমরা তার হাতেই মাইক তুলে দিচ্ছি, আড্ডা শুরু করবার জন্য অনুরোধ জানাই তাকে। অনেক অনেক ধন্যবাদ। ঘড়িতে রাত্রি 9:20। প্রকৃতপক্ষে এটাই আড্ডা দেওয়ার যথার্থ সময়। আমার মনে পড়ে যাচ্ছে আজকে আমরা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের পঠন পাঠন শেষ হতো রাত্রি 9টায়, যেহেতু আমি ইভিনিং কোর্সে পড়তাম, এবং 9টার পরে আমরা 11টা সাড়ে 11টা পর্যন্ত আমাদের মাস্টারমশাইদের সঙ্গে বসে আড্ডা দিতাম। তা আমার সেই স্মৃতিটা আজকে মনে পড়ে যাচ্ছে, এবং ঝাড়গ্রাম বইমেলা কমিটি আমাকে এই স্মৃতিটি জাগরুক করেছে। সেই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, যথাযথ সম্মান অবশ্যই রয়েছে। আর যেহেতু এটি আড্ডার বিষয়, সুতরাং আমি এখানে বক্তা হিসেবে নই, বরং উপস্থাপক হিসেবে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমি আপনাদের দিকে একটু ছুঁড়ে দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন বলবো না সেটাও ভাবা যেতে পারে, কারণ আমি যখন বিষয়টা ভাবছি তখন আমি বলেইছি যে এটা একটা অনুসন্ধান, আমার ভেতরে একটা অনুসন্ধান। আমি যে অনুসন্ধানটা আপনাদের কাছে মেলে ধরবার চেষ্টা করছি বা করবো খানিক, এবং আপনাদের অনুসন্ধানের সঙ্গে আমার অনুসন্ধান মিলবে এমন গ্যারেন্টি আমি দিচ্ছি না। হয়তো পুরোটাই আপনার ধারণার থেকে আমার ধারণা একেবারে বিপ্রতীপ হয়ে যেতে পারে। খানিক খানিক আপনার হয়তো আঘাতও হতে পারে, খানিক খানিক আপনি হয়তো আমাকে আহত করতে পারেন, কিন্তু আমি সব রকমের জন্যই প্রস্তুত আছি, কারণ আড্ডাটা প্রকৃতপক্ষে এই রকমই হয়। তা যাই হোক, রিলস এবং রিয়েল এই দুটো শব্দই তো ইংরাজি শব্দ, এবং আমি নিখাদ বাংলা পড়াশোনা করা একজন ছাত্র হয়ে এই দুটো ইংরাজি শব্দ নিয়ে খুব বেশি তাত্ত্বিক কপচাবো এমন কোনো সিদ্ধান্ত নিয়ে আজকে এখানে আসিনি। কিন্তু যে দুটো প্রবণতা নিয়ে কথা বলবো বলে ভেবেছি, সেই দুটো প্রবণতা, একটা হলো রিলস, যা আমরা আজকে 8 থেকে 80 যে কোনো বছরের বয়সের মানুষ যার মধ্যে মজে রয়েছেন বলা যেতে পারে। এই মজে থাকার দুটো উদাহরণ আমি নিজের চোখেই দেখি। একটা হচ্ছে আমাদের বাড়িতে আমার দাদার একটি ছোট্ট মেয়ে আছে, প্রত্যেকের বাড়িতে যেরকম থাকে কচিকাচা, তার খাবার খাওয়ানোর সময় রিলস লাগে। আর আমার মা বাড়িতে আছেন, তিনি বৃদ্ধা, তার বয়স 70 ঊর্ধ্ব, এবং তার ঘুমের ক্ষেত্রেও রিলস একটা প্রধান ওষুধ হিসেবে কাজ করে। তা আমি এই দুটো প্রবণতাকেই দেখেছি, এবং আমার তখন মনে হয়েছে যে এটাকেও একটা ভাববার জায়গায় আমাদের নিয়ে আসতে হবে।
এই দুটো বললাম, এরা খুব সাধারণ মানুষ যারা প্রতিদিন জীবনযাপনের সঙ্গে রিলকে জড়িয়ে রেখেছেন, রিলসকে জড়িয়ে রেখেছেন। আরেকজন পণ্ডিতের কথা বলবো, যিনি বিশিষ্ট রবীন্দ্র গবেষক, এখন তার প্রচুর রবীন্দ্রনাথের বইপত্র বার হচ্ছে। তিনিও, মানে আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমিও প্রথম দেখে আশ্চর্য হয়েছিলাম, জেনে আশ্চর্য হয়েছিলাম, তিনি সকাল থেকে কাজ করেন রবীন্দ্রনাথ নিয়ে, রাত্রি 8:30টায় তার কাজ বন্ধ হয়ে যায়, তারপর তিনি 8 ঘন্টা রিলস দেখেন। এখন প্রশ্ন হলো, তাহলে রিলস ব্যাপারটা প্রকৃতপক্ষে মানুষকে একটা বিনোদন করছে, বিনোদনের জন্যই এটা করছে, কিন্তু এই বিনোদনটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। এর আগে এই আজ থেকে 10 বছর বা 15 বছর আগে সংস্কৃতির ক্ষেত্রে 2-3টে শব্দ খুব ঘোরাঘুরি করত। একটা হচ্ছে লোকসংস্কৃতি, একটা হলো গণসংস্কৃতি, এবং আরেকটা হলো অপসংস্কৃতি। আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো ব্যাপারটা। তা এই 3টে সংস্কৃতি কি কি? না, লোকসংস্কৃতি যেটা হচ্ছে আমাদের লোকজীবন, যা আমাদের একেবারে বহু বছর ধরে আমরা যেটাকে লালন পালন করতে 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 এসে আমাদের মধ্যে যেটাকে প্রায় প্রতিদিনের আচারের মধ্যে অন্তর্গত করেছি। এর সঙ্গে আমার গণসংস্কৃতি কি? এর সঙ্গে আমার বাম মতাদর্শ যুক্ত করে মানুষকে জাগরণ করার জন্য কিছু প্র্যাকটিসকে আমি যুক্ত করেছি। এরপরে যে সংস্কৃতিটি আসে তাকে বলা হয় অপসংস্কৃতি, যার সঙ্গে একেবারেই যুক্ত যেটি, যে মানুষের নিজেকে প্রজেক্ট করা বা প্রেজেন্ট করা বা নিজেকে মেলে ধরা, এবং সেই মেলে ধরার স্বার্থটা প্রকৃতপক্ষে কোনো আদর্শ নয়। কোনো আদর্শের জন্য, কোনো আদর্শের সামনে আমি আমার নিজেকে প্রজেক্ট করছি না। বহুদিন পর্যন্ত এই তর্কটা হয়েছে, এবং একসময় বাংলা মেগা সিরিয়াল, বাংলা ব্যান্ড, এদেরকে বলা হয়েছে যে এরা অপসংস্কৃতি করছে। কিন্তু এটা তো নিশ্চিত যে বাংলা সিরিয়াল আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে না হলেও প্রায় 90% ঘরে এখনো চলে বেড়াচ্ছে। আমরা এই সংস্কৃতিকে অপসংস্কৃতি বলে চিহ্নিত করলাম এবং করেওছি, আলোচনাও করেছি। কিন্তু সব থেকে আশ্চর্য, এই সংস্কৃতি আজকেও বহু তালে, বহু গুণে, বহু আকারে বহরে তারা কিন্তু চলে বেড়াচ্ছে। এক একটা, আমার যেহেতু থিয়েটার করার অভিজ্ঞতা আছে, আমি জানি এক একটা সিরিয়াল করে আমার বন্ধুরা যে পরিমাণ টাকা পায়, আমরা দীর্ঘদিন পড়াশুনো করেও সেই টাকার বা পড়িয়েও সেই টাকার কাছাকাছি কোনো দিন যেতে পারবো না। অর্থমূল্যের দিক থেকে সেটুকু বলতে পারি। অর্থ যদিও এই অর্থের বাস্তবতার সঙ্গে আমার অবশ্যই মতবাদ পার্থক্য রয়েছে, আমি এই অর্থকে বাস্তবের দিক থেকে নিশ্চয়ই খুঁজছি না, আমি অন্য অর্থে একত্রে বলছি, একেবারে মূল্য অর্থে। তা এই যে রিলসের ক্ষেত্রে যে সংস্কৃতি যুক্ত আছে, নিশ্চয়ই আমরা ভেবে দেখব যে যেভাবে মেগা সিরিয়াল আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে, যেভাবে রিলস আমাদের জীবনের অংশ হয়ে গেছে, তাকে আমরা কোন সংস্কৃতিকে ফেলতে পারি? অবশ্যই করে অপসংস্কৃতি। কারণ এর প্রধান যে 3টে শর্ত, একটা হচ্ছে নিজেকে আনন্দ দেওয়া, নিজেকে প্রজেক্ট করা, এবং অবশ্যই করে অর্থ উপার্জন করা। এই 3টে প্রধান শর্ত ছাড়া রিলস বানানোর আর কোনো অর্থ নেই। আমি নিজেকে সমাজ মাধ্যমে প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটা মানুষের ভালো লাগছে, মানুষ হাতে দেখছে, সমর্থন করছে বা অসমর্থন করছে, যাই করছে না কেন, তারপরে আমি তা থেকে কিছু অর্থ উপার্জন করছি। এবং এখানে সব থেকে যেটা, অনেক কিছু বলা যায়, এখানে অর্থনীতির কথা বলা যায়, এখানে ব্যবসায়ের কথা বলা যায়, সেই কথাগুলো আপনারা বলুন, সেই কথাগুলো আপনাদের জন্য আমি রেখে দিচ্ছি। কিন্তু এইটা কি আমরা ভাবতে পারবো যে রিলসের মধ্যে যে জিনিসটা রয়েছে, যে এই সংস্কৃতিকে আমরা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে কি পেরেছি এটি কোন সংস্কৃতির মধ্যে রয়েছে? যদি পারতাম তাহলে আমার মা ঘুমানোর আগে ওইটি দেখতেন না, বা আমার ছোট্ট বাড়ির যে ছোট্ট সদস্য, তাকে খাওয়ানোর জন্য আমার বাড়ির লোকেরা নিশ্চয়ই ওটা দেখাতেন না। এই ক্ষেত্রে আমার একটা ছোট উপমার কথা মনে পড়বে বা মনে পড়ে যায় আমার, সেটার কথা এখন একটু বলবো। যে দুটো শব্দ, যে শব্দটা এর সঙ্গে জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে বাস্তব। বাস্তব ব্যাপারটা সত্য থেকে বহু দূরে। কেমন, সেটা একটা ছোট উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখবেন আমাদের বাড়িতে যখন একটা ছোট বাছুর ছানা হয় এবং হয়ে যাওয়ার 2-1 দিনের মধ্যে কোনো কারণে হয়তো মারা গেছে, সেই গাভীটি হয়তো প্রচণ্ড তার দুগ্ধ উৎপাদন ক্ষমতা রয়েছে এবং সেই
বাছুরটিকে না হলে কিন্তু সে দুধ কোনোভাবেই দেবে না। তখন আমরা তাকে কি করি, সেই বাছুরটির অবিকল একটি নকল প্রতিমা নির্মাণ করে তার সামনে দাঁড় করাই এবং সে সেটিকে দেখে পরম একটা মোহে তার সমস্ত দুগ্ধ ভাণ্ড আমাদের সামনে উজাড় করে দেয়। তাহলে তার সামনে এই যে তার সন্তান, সে কি সত্য? নিশ্চয়ই সে সত্য নয়, সে একটা বাস্তব প্রতিমূর্তি। রিলস আমাদের ভাববার নিশ্চয়ই অবকাশ থাকবে। রিলস আমার মনে হয় যদি আপনারা ভেবে দেখেন, কোথাও কি এই ছলনাটা আমাদের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে না, যে যা দিয়ে আমাদের মূল্যবান বহু সময় বহু কিছু আমরা অবলীলায় দিয়ে দিতে পারি খানিক মায়া মোহতে। যদিও মায়া মোহ এসব অনেক দার্শনিক শব্দ, সেই সব বিষয়ে আমার বলার খুব বেশি ক্ষমতা নেই, কিন্তু এইটা নিশ্চয়ই ভাববার একটা জায়গা আছে যে এই যে মাধ্যমটি, যেভাবে মেগা সিরিয়ালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি সম্পর্ক কিভাবে 3, 4, 5, 6 সম্পর্কে অতিক্রম হতে পারে, সেটা যেভাবে বাস্তব বলে আমাদের কাছে মনে হয় সেটাও যেমন সত্য নয়, তেমনি এখানেও এই যে ছোট্ট শিশুটি বা গরু শাবকটি যে এসেছে, তাকে দেখে তার মাতা যে সবকিছু আমাদেরকে উদার করে দিচ্ছে, তার কোন প্রান্তে আমরা আছি নিশ্চয়ই আপনারা ভেবে নিতে পারবেন, আপনারা সেই বিষয়ে আরো অনেক বেশি বলবেন। তাই এই জিজ্ঞাসাটা আমি বারবার বলেছি, আমার এই জিজ্ঞাসাটা রয়েছে যে রিলস আসলে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কোথাও সেই বাস্তবের দিকে নিয়ে যাচ্ছে যে বাস্তবতাটার মধ্যে আমাদের একটা কল্পনা রয়েছে। ম্যাথমেটিক্সের লোকেরা আপনারা জানেন, অঙ্কের লোকে মাস্টারমশাইরা ভালো বলতে পারবেন যে অঙ্কের ক্ষেত্রে একটা কল্পনার একটা অদ্ভুত জায়গা রয়েছে। অনেক সময় আমরা কিছু না পেলে এক্সটাকে ধরে ফেলি বা আইটাকে ধরে নিই এবং শেষ পর্যন্ত আই কোনো একটা সময় গিয়ে দেখা যায় একটা অন্তিম পর্বে সেও একটা সংখ্যা হয়ে ওঠে। তা রিলস সেই রকম কোনো একটা বাস্তব যেটা হয়তো আমাদের জীবনে কোনো এক সময় প্রধান হয়ে উঠেছে, যে কারণে আমার মা বা আমার ওই ছোট্ট পরিবারের সদস্যটা সে অবলীলায় গ্রহণ করছে বা নিচ্ছে, এবং আপনারাও নিশ্চয়ই দিনের কোনো না কোনো সময়ে অবলীলায় হয়তো রিলস চালিয়ে যাচ্ছেন এবং অদ্ভুত একটা প্রবণতা দেখবেন, 59 সেকেন্ড একটা রিলসের টাইম, 1 মিনিটও নয়, 1 মিনিটের 1 সেকেন্ড কম আপনার কাছে নিচ্ছে খুব সামান্য, কিন্তু আপনাকে দিচ্ছেটা কি, পাশে একটা কাঁচকলা দেওয়া আছে, আপনি চাইলে সেটা হাত দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি যদি সেটাকে গ্রহণ করেন তাহলে আপনি নেবেন, যদি আপনি গ্রহণ না করেন তাহলে নেবেন না। আমার এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছবে, আপনারা আরো অনেক বেশি বলতে পারবেন। আড্ডাটা এখান থেকেই শুরু হোক। আমি নিশ্চয়ই বিজ্ঞানের উপকারিতা অপকারিতা বা রিলসের উপকারিতা অপকারিতা বলতে চাইছি না, আমি একটা খোঁজের দিকে যেতে চাইছি, খোঁজ করতে চাইছি যে রিলসের মধ্যে বাস্তব আছে নাকি সত্যটা আছে, সেটা আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা আমাদেরকে, আমরা নিশ্চয়ই সবাই মিলে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করব। আমি এটুকুই বলছি, বাকিটা আপনারা বলুন, সেটাই সব থেকে আড্ডার ক্ষেত্রে সার্থক হয়ে উঠবে। হ্যালো, মানে এমন একটা টপিক আমরা শুরু করেছি এবং শুরুটা যেভাবে করলেন ফাল্গুনী বাবু, সত্যি আমরা এখনও তাকে আইডেন্টিফাই করতে পারিনি, এটা ঠিক, কিন্তু এটা বুঝতে পারছি যে আমাদের কোথাও একটা প্রতিদিনকার জীবনচর্চা একটা রিল একটা সময় আমাকে দিয়েছে। আমি নিজের ক্ষেত্রেও বলি, আমিও দ্বারা আক্রান্ত। ক্লাস শেষ হয়েছে, বা গাড়ি ধরবো, বাস আসছে, অপেক্ষা করছি, খুললাম, সঙ্গে সঙ্গে চলে এলো। এবার একটা মনে হলো যে এটা দেখবো না, করতে করতে একবার যদি টাচ হয়ে যায়, এবার এতে পরপর চলতে লাগলো। এবার দেখছি যে তা না, চলছে। এটা একটা সেই আমার মনে আছে, সেই বাবা একটা সময় মানে তার জীবনের শেষের দিকটাতে টিভিটা যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে তার খুব একটা অস্থির লাগতো। মানে টিভিতে কি হচ্ছে সেটা আমার মনে হয় তিনি দেখতেন না, কিন্তু যে চলছে হয়তো তিনি তার সঙ্গ পেতেন। হ্যাঁ, আমারও মনে হলো যে আমি একা একা দাঁড়িয়েছিলাম, আছি তো, আমার কেউ একটা সঙ্গ দিচ্ছে, আমার সাথে কেউ একজন আছে, এরকম একটা আমার অনুভূতি। এবং এটা যে অনুভূতিটা করতে গিয়ে সর্বনাশও হচ্ছে, এই করে করে জনপ্রিয়তা বাড়ছে, যারটা দেখলাম সে একটা ভিউ তার বেশি হলো, মিলিয়নে ভিউ আসছে এবং তারপরে সে ভাইরাল হয়ে যাচ্ছে। এই সমস্ত শব্দ তো এখন মানে বিরাট ব্যাপার, মানে তুই ভাইরাল হয়ে গেছিস, এটা বা আমার একটা ভাইরাল হয়েছে, এটা বলার মধ্যে যে একটা আনন্দ, মানে একটা
কি বলে ওটাকে, মানে তৃপ্তি বোধ, মানে একটা কিছু পেলাম, মানে সেই এভারেস্ট জয় করার মতো আমার একটা এত ভিউ হয়েছে। এইটাও কোথাও কি আমাদের ভেতরে তো প্রত্যেকেরই থাকে যে আমরা আমাদের একটা কোনো অ্যাচিভমেন্ট, একটা কিছু প্রাপ্তি যোগ, আর কিছু পাচ্ছি না, আমার এই একটা ভিডিও কিন্তু বহু লোক দেখেছে, এটাও আমার কাছে খুব আনন্দের, এবং আমি নিজেকে খুব আত্মতৃপ্ত হচ্ছি যে যা অনেকে দেখেছে। তাহলে এটাও কিন্তু আমরা কি একাকী হয়ে যাওয়া আর জন্য কি এই ঘটনাটা ঘটছে? এটা তো বাস্তব যে আমি যখন কোনো কিছু করছি সেটা আমি অতজনের কাছে পৌঁছতে পারছি না। আমি একটা ছোট্ট, আমি অন্যভাবেই যদি ধরি, মানে ওই ফানি ভিডিওগুলো বা যে সমস্ত কন্টেন্ট একদম চোখে দেওয়া, মানে শোনাও যায় না, দেখাও যায় না, এরকম তো আছেই। আর যখনই এই সমস্ত ফ্লাশ হবে তখন তো কিছু ভালোর সাথে কিছু মন্দ তো আসবেই, চিরকাল এসেছে, তার মধ্যে আমি যাচ্ছি না। আমি একটা ছোট কিছু করলাম, সেটা আমি যতজনকে শোনাতে পারলাম। আজকেও আমাদের এই যে অনুষ্ঠানটা চলছে, আমরা লাইভ করার একটা ব্যবস্থা রেখেছি। এটাও তো আমরা, এটা যদিও রিলের মধ্যে পড়ছে না, আমরা এখান থেকে কেটে হয়তো ওখান থেকে দিতে পারি। তো এটাও তো একটা আমাদেরও মধ্যে কোথাও আছে যে আমরা এখানে যতজন আছি এই কথাগুলো শুনছি, কিন্তু সেটা একটা বৃহত্তর মাধ্যমে পৌঁছে দেওয়ারও তো একটা আমাদের কাজ কোথাও রিলস করছে। যদি রিলকে আমরা সেইভাবে ব্যবহার করতে পারি, এটা তো একটা যখন এসেইছে প্রযুক্তি যা আছে 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 একটা যখন ব্যবস্থাপনা এসে গেছে, তাহলে আমরা ওই আবর্জনার যার সাথে যদি না তাল মিলিয়ে ওটাকে যদি আমরা একটু নিয়ন্ত্রিতভাবে করতে পারি, সদর্থক আমরা যারা একটু সচেতন তারা যদি একটু এতে মনোযোগ দিই, তাহলে কি এটা থেকে আমরা একটু কিছু ভালো কিছু লোকজনকে শোনাতে পারি বা দেখাতে পারি। এটা হবে কি না জানি না, এতে সবাই অ্যাকচুয়ালি মানে সহমত পোষণ করবেন কি না জানি না। তবে আমার মনে হয়েছে যে ভালো কিছু এতে এই সুযোগটা যখন আমাকে প্রযুক্তি আমার এই বর্তমান ব্যবস্থাপনা দিয়েছে, তাহলে আমি সেটাকে ব্যবহার করব কি করব না। যদিও এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়, যারা একটু ভাবছি, একটু আমরা যেহেতু আড্ডাটা দিচ্ছি অন্যভাবে, তো তারা একটু ভাবতে পারি বা মানুষকে ভাবাতে পারি যে একটু ভালো কিছু দিন না, একটা অন্য কিছু দিন না। তবে সেই সংখ্যাটা কম। আমরা তো দেখছি যে কোনো বিষয় আমরা যখনই আলোচনা করতে চাচ্ছি, একটু একটু কিছু ভাবতে হচ্ছে, নতুন কিছু বলতে হচ্ছে, তখনই কিন্তু আমরা কোথাও গিয়ে আটকে যাচ্ছি। তার কারণ আমরা সেই চর্চাটার মধ্যে থাকছি না। যেটা বললেন না, একটা সংস্কৃতি একটা চর্চার মধ্যে থেকেই সেইটা লোক সংস্কৃতি হয়ে ওঠে। সেই চর্চার মধ্যে একটা আদর্শ যুক্ত হলে তবেই সেটা আবার গণসংস্কৃতির কথাও বললেন। তো এইরকম যদি এটাকেও যদি আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারি সচেতনভাবে, তাহলে হয়তো কিছু একটা ভালো হতেও পারে। আমরা একদম সবটা মানে সবটাই একদম সরিয়ে দেওয়ার মতো নয় বলে মনে হচ্ছে, কেননা আমি তো চাইলেও এটা বন্ধ করতে কিন্তু পারবো না। এবং এটার পেছনে যারা যে দর্শন যুক্ত আছে, এর পেছনে যে অর্থনীতি যুক্ত আছে, এর সাথে যে সমাজ ব্যবস্থা যুক্ত আছে, সেটা আমার মানে আমি নিরপেক্ষ, তার উপর আমার কোনো প্রভাব নেই। হ্যাঁ, আমার দ্বারা সেটা নিয়ন্ত্রণ করতেও পারবো না। তাহলে আমি করতে পারি কি না, ওটাকে একটা গতি বা একটা মুখ যদি দেওয়া যায়, তাহলে হয়তো কিছু হলেও হতে পারে বলে আমার মনে হয়েছে। আর বাস্তব সবসময় তো আমরা যখন এমনিও করি, এমনিতে যখন আমরা কোনো সংস্কৃতিকে মানুষের সামনে প্রেজেন্ট করি, বাস্তবের কিছু ঘটনাকে দেখাই, কিন্তু একদম পুরো বাস্তব তো দেখাই না। যেমন আমাদের দোলাদিরা যে নাটক উত্থাপন করেন, যে নাটকের পরিবেশন করেন, তিনি একটা দর্শন, একটা ঘটনা, সেটাকে ধরে একটা কিছু মেসেজ পাঠান। সম্পূর্ণ তো বাস্তব নয়, বাস্তবের অনুকরণ। ফলে সংস্কৃতি তো একদম সরাসরি বাস্তব হবে না। মানে আমার কথাগুলো বোধহয় এদিকে ঢুকে যাচ্ছে যে রিলসকেও আমরা সংস্কৃতির মধ্যে যুক্ত করে ফেলতে চাইছি, মানে এরকম আমার একটা মনে হচ্ছে। আমার এক্ষুনি এই কথাগুলোর আমি ওইভাবে বলতে শুরু করিনি, কিন্তু এসে মনে হলো যেন আমি ওইখানে এসে ল্যান্ড করে ফেললাম যে রিল সংস্কৃতি। যাই হোক, এটা একটা কথার মধ্যে দিয়ে কথা চলে এসেছে। ওই শব্দটা একটু জুড়ে দিতে চাইছি। পপুলার কালচার বলে একটা টার্ম আছে, যেটা আপনি যেটা বলছেন ওইখান থেকে এটা চলে যেতে পারি আমরা, যে যেখানে সবাই মিলে যেটাকে প্র্যাকটিস করছি, আমরা একান্তেই করছি বা সমবেতভাবেই করছি, যেভাবেই করছি, কিন্তু সেটাকে সংস্কৃতি বলা যাবে কিনা সেটা ভাবার এখনো সময় আসেনি আমাদের। এটা খুব সদ্য, মানে আমি এটা নিয়ে পড়াশোনা যখন করছি তখন প্রায় কিছুই নেই
প্রচুর রিলস আছে, এর বাইরে রিলসের থিওরি এখন অবধি তৈরি হয়নি। তো রিলসের মার্কেটিং কী করবে তার থিওরি প্রচুর আছে। এবং আপনি যেটা বলছেন যে রিলস আমি দেখছি ভালো আসছে মন্দ আসছে, কিন্তু আপনি যেটা কি দেখবেন সেটা আপনি নিজেও জানেন না। এখানে রিলসের প্রোডাকশন অনন্ত, আপনি কি দেখবেন আপনি নিজেও জানেন না, আপনাকে কি দেখানো হবে সেটা একেবারে বাইরে থেকে পরিচালিত, এবং এটাকে ট্রেন্ড করা হবে প্রতিনিয়ত। আপনি যেভাবেই যে মাধ্যমেই যান না কেন, আপনাকে একটা মতাদর্শের দিকে নিয়ে যাওয়া হবে, যে মতাদর্শটাকে আপনাকে পরবর্তী ক্ষেত্রে প্রভাবিত করা হবে। এর পিছনে প্রচুর অর্থনীতির জায়গাপত্র আছে, সেই সব বিষয়ে আমার ক্ষমতা নেই, আমি সেই বিষয়ে আপনাদেরই দায়িত্ব সেটা। ঠিকই বলেছেন, এটা এটা এরকমই হয়, যেটার উপর আমাদের কিছু নেই, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমার কাছে কী রিলস আসবে আমি জানি না, এর পরেরটা কী আছে, তারপরেরটা ঠিক কী আছে, এর পেছনে অ্যালগোরিদম আছে, তার কি আসবে আমি কি বলছি না বলছি সে নিয়ে। আবার এআই এখন যুক্ত হয়েছে, সবটাই একটা যদি দেখি তাহলে একই রকম জিনিস আসতে থাকবে, এরকম আছে। এবং এটা বাস্তব, এটা হয়েই থাকে। ফলে এখনও ঠিকই সেই জায়গায় এখনও পৌঁছোইনি আমরা, বাস্তব থেকে বহু দূর, এটাও ঘটনা, কিন্তু রয়েছে আর কি। দেবলীনা দেখি একটা বলবে না। আমি একটা শব্দের খুব বিচলিত বোধ করছি এবং অস্বীকারও করছি না ওই শব্দটাকে আপনি ব্যবহার করেছেন। সরি। আচ্ছা, সেটা হচ্ছে ছলনা। আমি জানি আপনি সচেতনভাবেই ব্যবহার করেছেন শব্দটা। আমার বাবা বলতেন, এই পপুলার কালচারের কথা যখন উঠেই গেল তারই সূত্র ধরে বলছি, যা কিছু জনপ্রিয় তাই সত্য নয়, তাই সুন্দর নয়, তার মধ্যে কিছু কিছু ছলনা তো থাকেই। কেননা জনপ্রিয়তার পথ প্রেয়র পথ, শ্রেয়র নয়। হয়তো এটা অনেক গভীর কথা, উপনিষদের দর্শনের কথা, উনি ওই এক লাইনে লিখতেন চিঠিতে এইরকম করে। তো সেই জায়গা থেকে বলছি, আমরা কিন্তু সচেতনে বা অচেতনে ওই ছলনাতে নিজেদেরকে সমর্পণ করছি। এ বিষয়ে কোথাও কোনো তর্কের অবকাশই নেই। বরং আমরা যদি জাজমেন্টাল না হয়ে বিষয়টাকে এইরকম করে দেখি যে 15 সেকেন্ড, 30 সেকেন্ড বা 59 সেকেন্ড যাই হোক না কেন, রিল এখন যে ফরম্যাটে আসছে, ঠিক পুরোপুরি না হলেও প্রায় একই ফরম্যাটে বিজ্ঞাপনের শুরু। হ্যাপি ডেজ আর হিয়ার এগেইন, এই না আপনি দেখেছেন কি না, আপনার তখন কতটুকু আপনি ছিলেন, তো কি জানো, রিফ্রেশিং কোলা হিয়ার এগেইন, বা দ্য জিং থিং গোল্ড স্পট, তখন অ্যাড জিঙ্গলস হতো। হ্যাঁ, অ্যাড জিঙ্গলস হতো। তো আমরা জানি গোল্ড স্পট নয়, গোল্ড নেই গোল্ড স্পটে, বাট ওই যে উষা উত্থুপের ওইরকম বুমিং একটা ভয়েস, তার সঙ্গে ওই গোল্ড স্পটের অরেঞ্জ ওই স্প্ল্যাশেস, ওই বুদবুদ পুরো সিনেমা হলের পর্দাটা ছড়িয়ে আমাদের আকর্ষণ করতে বাধ্য। আমরা একবার হলেও মাদের কাছে বায়না করব, জেনেই করব, মা আমাকে খাওয়াবে না, তবু বলবো আমাকে দিতে হবে, ওটা খেতে হবে, একবার প্লিজ দাও না। আমার মনে হয় এই রিলসটা ওই 15 সেকেন্ডের অ্যাড, বা ওই অ্যাডগুলো হচ্ছে এদের জনক জননী। আমরা যদি খুব ঠান্ডা মাথায় একটু ভাবি যে রিলগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু প্রায় প্রত্যেকটি কোনো না কোনোভাবে কারো না কারোর বা কিছু না কিছুর বিজ্ঞাপন। আমি, প্লিজ কোয়েল কিছু মনে করিস না, আমি তোকে বলছি না, হ্যাঁ, আমি, ইউ আর নট মাই টার্গেট, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সো মানে আমি ভালো নাচ করতে পারি, আমি ভালো গান গাইতে পারি,
আমার অনেক মানুষকে দেখানোর ইচ্ছে, সেটা আমি বলতে পারছি না। আমার কাছে একটি মোবাইল আছে, কাউকে বললাম আমি সত্যিই ভালো নাচ করি, সত্যিই ভালো গান গাই, সত্যিই ভালো কবিতা বলি, কিন্তু অনেক মানুষ সে কথা জানেন না। কিন্তু জানানোর ইচ্ছে তো অসীম, সেখানেও আবার কোনো তর্কের অবকাশ নেই। ওই রিল আমায় কি করছে, 15 সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে নিজেকে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করছে। আমি কিন্তু জানি না যে আমার বিজ্ঞাপনের চেয়েও যে অ্যাপের দ্বারা আমি ওটা প্রসারিত করছি, সেই অ্যাপকে আমি আসলে ধনী করে তুলছি। হ্যাঁ, আমার কাছে হয়তো কোনো এক সময়ে যদি আমি ট্রেন্ড সেটার হতে পারি, আক্ষরিক অর্থে ভাইরাল হতে পারি, কোনো এক সময় হয়তো আমার অ্যাকাউন্টেও $1, $2 করে জমতে পারে, আজকাল নাকি জমে, এবং আমার রিলের মধ্যেও নাকি মাঝে মাঝে আবার অন্য অ্যাড ঢুকে যায় আমাকে সমৃদ্ধ করার জন্য, সম্পদশালী করার জন্য। আর আমিও তাতে প্রচণ্ড আহ্লাদিত হয়ে একটা পোস্ট করে দিই যে অমুক তারিখে অমুক রিলটির জন্য আমার অ্যাকাউন্টে এত $, জমা হয়েছে। এটা একটা গভীর চক্রান্ত, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কথা হচ্ছে যে সংস্কৃতি আর অপসংস্কৃতির ক্লাসিফিকেশনটা খুব কঠিন, তো খুব কঠিন। আমি যেমন নিজের কথা বলি, সোনি লিভ আমার মোবাইলে ডাউনলোড করা নেই, কিন্তু আমার ইন্ডিয়ান আইডলের ওই সুন্দর সুন্দর গানগুলো শুনবার খুব ইচ্ছে। আমার টিভিতে বসে দেখবারও সময় নেই, সেই জন্য আমি রিল দেখি, আমি খুঁজি, আমি সার্ফ করি, খুঁজি কখন ওই অদ্ভুত অন্যরকমভাবে একটা গান কেউ গেয়েছেন, সেটা আমি একটু শুনবো। ওইটুকু আমার ক্লান্তির আরাম, আর কিছু না, ক্লান্তির আরাম। এবং অবশ্যই সেখান থেকে নতুন কিছু করারও ধারণা পাওয়ার একটা লোভ সেখানে থাকে। আচ্ছা, এই গানটা এইভাবেও গাওয়া যায়। কম্পিটিশনগুলো তো সেই পরিসর তৈরি করে দিচ্ছে প্রতিযোগীদের। তো সেই জায়গার থেকে রিলসকে পুরোপুরি মানে অপসংস্কৃতিও বলতে পারছি না। আবার যেগুলো দেখে আমাদের অপসংস্কৃতি মনে হয়, সেগুলো আমার মনে হয় না, আমার এটা বিশ্বাস যে তারা খুব সচেতনভাবেই ওই ধরনের রিল বানান, অদ্ভুত অদ্ভুত অঙ্গভঙ্গি করে, অদ্ভুত অদ্ভুত কথাবার্তা শব্দ ব্যবহার করে, ইচ্ছে করেই করে, যাতে আমরা আমোদিত হই। 5টা গালাগাল দেবে আমাকে দেখে, আমাকে নিয়ে 5 রকম চর্চা হবে বিভিন্ন পরিসরে, ছোট ছোট করে বা বড় বড় করে, কিন্তু আলোচনার কেন্দ্রে কে থাকবে? আমি। তাই শুনতে খুব খারাপ লাগবে হয়তো, এটা একদমই আমার নিজস্ব একটা তৈরি হওয়া কনসেপ্ট। সেটা হচ্ছে যে কোথাও কি আমরা সবাই নার্সিসিস্ট? এইভাবেই কি তার প্রতিফলন ঘটে? আই ডোন্ট নো। এটাতে আমি যেতাম, কিন্তু মানে আর যাইনি ওদিকে, বলা যেত এটাতে। না, শুধু রিলসকে দোষ দিয়ে তো লাভ নেই। এই অপসংস্কৃতি যদি বলা হয়, এই শব্দ ব্যবহার, কুকথা, গালাগালির ব্যবহার, এটা তো এখন ট্রেন্ড। কলকাতায় থিয়েটার দেখতে গেলে মঞ্চে 5টা গালাগালি না দিলে নাকি সেটা থিয়েটার হচ্ছে না। ফিল্মেও গালিগালাজ আসছে। আর বাস্তব থেকে তো আমরা সবসময় দূরে থাকতে ভালোবাসি, কারণ হচ্ছে না হলে ওই রকম সিনেমা আমরা কোনোদিন কি দেখতাম? দেব 5টা গুলি খেয়ে পড়ে গেছে, আমরা অবাক চোখে তাকিয়ে দেখছি দেব এবার উঠবে, 3টে নিঃশ্বাস পড়লো, দেব উঠলো। না না, দ্যাট ইজ দ্য উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ। সেটা থিওরি, আমরা বলে গেছে ম্যানিফেস্টোতে, রোমান্টিক ম্যানিফেস্টোতে বলে গেছে, ইচ্ছে করে আমরা ওটাকে ধরে রাখি। হ্যাঁ, না নিশ্চয়ই, মানে এটা বলাই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে থিয়েটার এবং সিনেমার বিষয়টাতে, যেহেতু আমি থিয়েটারে যুক্ত ছিলাম, সেই জন্য আমার থিয়েটার তৈরি করতে গিয়ে মনে হয়েছে যে আমাদের আজ থেকে 2টো প্রজন্ম আগে কিন্তু এত খিস্তি করতেনও না সমাজ জীবনে। না, আর আমরা কথায় কথায় যেভাবে খিস্তি করি এবং তার প্রতিফলন থিয়েটারে তো হবে। এটা তো থিয়েটার তো জীবন থেকে আলাদা হতে পারে না। তাহলে আজকে দেখুন কি করে আলাদা? আজকে দেখুন যে সিনেমাগুলো খুব
অর্থ উপার্জন করছে, তথাকথিত অর্থ উপার্জন করছে, সেগুলো কোনোটাই খুব আপনি কন্টেন্টের দিক থেকে কখনোই ভালো নয়। মানে ভালো এই অর্থে বলছি, পুষ্পা একটা একেবারে নেগেটিভ রোল, হ্যাঁ সমাজের একেবারে নেগেটিভ, মানে 360 নেগেটিভ, কিন্তু গোটা সমাজ তাকে সাপোর্ট করছে। এটা একটা অদ্ভুত দিক। এই প্রবণতাতে আমরা চলে এসেছি, এখন আমাদের এই সময় এসেছে, সেটা তো আপনাকে স্বীকার করতে হবে আর কি। মানে আমাদের স্বীকার করারও জায়গা নেই, আমরা কোথাও নেই এখানে। কি তৈরি হবে, কি দেখানো হবে। লাস্ট অ্যানিমেল বলে একটা সিনেমা বেরিয়েছে, দেখেছেন শুনবেন, সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। মানে জাস্ট একটা সিনেমাটা গোটাটা আপনি দেখে মানে বসে দেখতে পারবেন না। আপনার যদি একটু সহৃদয় মন থাকে না, আপনার মনে হবে যে এটা আমি পারছি না নিতে। জাস্ট আমার মাস্টারমশাই বলেছিলেন যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পাপপুণ্য প্রযোজনার কথা বলেছিলেন, একা অজিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনয় করতেন গোটা সিনেমা, গোটা থিয়েটারটায় 3টে হাফ ছিল, লাস্ট হাফে ওই বাচ্চাটাকে মেরে পুঁতে দিচ্ছে, সেটা উনি মাইমে করতেন। একটা শিশুকে মেরে পুঁতে দেওয়া হচ্ছে, এই দৃশ্যটা মাইমে দেখতে পারতেন না দর্শকেরা। আর আমরা নৃশংস ঘটনা যা দেখছি, তারপর তার কোনো মানে আমাদের মনের অবস্থা কি সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। কিছুদিন আগে আমার হঠাৎ একদিন সাইকোলজিস্টের কাছে গিয়েছিলাম, একটা আমার একটু ব্যক্তিগত কারণে। আমি তার কাছে কথা বলছি, তিনি হাসছেন। আমি একটু আমার অভিমানের কথা বলছি, জাস্ট টপিক থেকে বাইরে যাচ্ছি, কিছু মনে করবেন না, জাস্ট প্রবণতাগুলো খোঁজার চেষ্টা করছি। তা একটু রাগের কথা বলছি, অভিমানের কথা বলছি, সমাজ বিষয়ে কথা বলছি, রাজনীতি বিষয়ে কথা বলছি, উনি হাসছেন। এই কথাগুলো তো আমারও কথা, তুমি আলাদা কি কথা বলছো? আমি হেসে হেসে চলে এলাম। এই প্রত্যেকটা কথা আমার আপনার সবার। রিলস তো একটা মাধ্যমটুকু, আর তো কিছু নেই। আমাদের লাইফটা রিলস হয়ে গেছে। 59 সেকেন্ড। আপনি কিছু বলবেন কোয়েল ম্যাম? কি বলবো, সবাই তো বলেই দিলেন। সেরকম কিছু বলার নেই, কারণ দাদা দিদি মামারা এত ভারী ভারী কথা বলে দিয়েছে, আমি তো সেখানে নগণ্য। আমি শুধু এটাই বলবো যে মানে এটা কুণাল মামা বলেওছে যে কোথাও কি আমরা একাকিত্বে ভুগছি, মানে কেউ কোনো সময় আমাদেরকে কেউ দিচ্ছে না। এই যে আপনি আপনার মায়ের কথা বললেন, আমার মায়ের কথা আমি বলি, আমার মাও 70 বছর বয়স, তারও রিলস দেখতে খুব ভালো লাগে। মানে তার হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেই, কিন্তু আমি যখন বাড়িতে যাই তখন মা যদি পারে মাও দেখেন। তো ওটাই যে ওনাদের হয়তো সঙ্গী হারা কেউ নেই ওনাদের সাথে গল্প করার, সেই জায়গাটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো রিলস ওই মানে অপসংস্কৃতি, দিদি দাদা দুজনেই বললেন যে আমরা সবসময় বাজে দিকটাকেই বেছে নিই, ভালো দিকটা কেউ দিই না। মানে এখন রিলস মানেই একটা ভালো এলে 10টা বাজে আসছে, যার জন্য আমি রিলস দেখা বন্ধ করে দিয়েছি। এখন আমি খুব নাচের রিলস বানাই, দিদি আমাকেই বললেন যে তুই, কারণ আমি কেন করি সেটা হচ্ছে আমি সারাদিন কাজে ব্যস্ত, আমি নাচ নিয়েই ব্যস্ত। কোথাও গিয়ে মনে হলো যে আমি এই এক্সপ্রেশনটা করলাম কতটা ঠিক কতটা ভুল যদি একটু দিই, তাহলে যারা আমার স্যার ম্যাডামরা আছেন বা দিদি দাদা, দিদিও আমার টিচার, কুণাল মামা, এরা সকলে আছেন, বাজে হলেও সেটা মেসেঞ্জারে কিংবা ফোন করে বলবেন, বা ভালো হলে ওখানে একটা কিছু লিখে দেবেন, সেটা আমি একটা রেসপন্স পাবো। আবার এটাও আছে যে অনেকটা মানে কাজ করতে করতে যখন নিজেকে বিধ্বস্ত লাগে, তখন নিজেকে এনার্জাইজড করার জন্য একটা রিলস বানিয়ে ফেলি। তা বলে যে আমি সবসময় রিলস বানাচ্ছি তা না। মানে এখন যেটা হয় বর্তমানে, দিদি বললেন, আপনিও বললেন যে অর্থ উপার্জন, সবাই কিন্তু অর্থ উপার্জনের জন্য করে না, কারণ অর্থ উপার্জনের জন্য করতে গেলে ফেসবুক আবার একটা কি পেজ খুলতে হয়, মানে এই প্রোফাইল থেকে কোনো পেজে ডাইভার্ট করতে হয় বোধহয়, তাই তো? হ্যাঁ, ডিজিটাল প্রোফাইল করতে হয়, সবাই কিন্তু সেটা করে না। এটা একটু মাথায় রাখতে হবে, যেটা আমার নেই, ডিজিটাল প্রোফাইল নেই আর কি, ঠিক আছে? তো আমার ওই ভালো লাগা থেকে, হ্যাঁ মানে ওই নিজেকে একটু অন্যভাবে ভাবা, বা একটু এক্সপ্রেশন বা নাচ বা মুদ্রা, এই যেটা আর কি, সেটাই তো। আমরা কিন্তু যারা এভাবে করি তারা কিন্তু অপসংস্কৃতি জায়গায় যাচ্ছি না, আমরা কিন্তু মানে তো না আমি বলছি, বুঝতে পেরেছি। আমি অন্তত কোনো সংজ্ঞায়িত করিনি, আমি জাস্ট আমি বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি, আমি বুঝেছি।
কিন্তু আর এটাও একটা প্রবণতা, আপনি বানান যেহেতু, সে তো আপনার বানানোর প্রবণতাটা আমরা জানতে পাচ্ছি যে আপনি কেন বানাচ্ছেন, কিন্তু এটাও একটা আমাদের কাছে পরিষ্কার হয়নি যে আমরা যারা বানাচ্ছি তারা কিন্তু ওই যে কয়েকজন ভেবে দেখছে তারা দেখবেন ঠিক, এটা কিন্তু তা নয়। এটা কার কাছে যাচ্ছে, কি পারপাসে ব্যবহৃত হবে, কোথায় গিয়ে পৌঁছবে, কেউ জানে না। হ্যাঁ, সেটা আমরা সত্যি জানি না। সুনিতা উইলিয়ামসও জানেন না কোথায় যাবে। তো এটাই আর কি, যে সত্যি এটার মানে কোনো মানে দেখতে পাচ্ছি না কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে বলে, এটাই মনে হয়। ওই যেহেতু আমার কথা বলবো, ওই ভালো লাগা, ওই নিজেকে বোর থেকে আরেকটা জায়গায় আনা, মানে তারপর এটা বললি না প্রতিদিন চেক করা কত ভিউ হলো। না, ওটার মনের মধ্যে একটা আনন্দ হয় না, করাটা শুধুমাত্র করে ছেড়ে দিলাম মানে কি। অবশ্যই আমার তো মনে হয় যারা বানান তারা প্রতিদিন প্রতিনিয়ত চেক করেন আমার কটা ভিউ হলো, কটা লাইক এলো, ওই যে কাঁচকলা কটা এলো। হ্যাঁ, আমি রাজা ভট্টাচার্য, মাস্টারমশাই। আপনার সঙ্গে আগে পরিচয় হয়েছে, দু একটা কথা বলবো। মোটামুটি পড়াতে গিয়ে দেখেছি যে গল্পের বই বোধহয় আমাদের বাচ্চাগুলো আর পড়বে না মনে হয়। তার কারণটা কি রিল কালচার কিনা জানি না, মারাত্মক লেভেলে গেছে, এবং তার সঙ্গে ভিডিও গেমস। রিল নিয়ে যখন কথা হচ্ছে, দু এক কথা বলছি। মানে আমাদের যে মোবাইলে যে এআই এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা কিন্তু আমাদের মন চুরি করে নিয়েছে। আমি যেটা দেখতে চাইবো সেটাই কিন্তু সে বারবার দেখাবে, ঠিক আছে? তাই এটাকে পজিটিভভাবে যদি নেওয়া যায়, তাহলে আমি আমার নিজের পছন্দ মতন বিষয় সেখানে সার্চ করলে পরপর সেগুলোই আসতে থাকবে। তা বলে যে অন্যগুলো আসবে না তা নয়। তো সেই জায়গাটা আরেকটু উন্নত করার চেষ্টা করতে পারে ফেসবুক। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি অ্যাড কালচারকে যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে হোয়াই নট রিল কালচার? তার কারণ পুরোটাই তো ডোপামিনের খেলা, ঠিক আছে? আপনি আপনার ডোপামিন কতটা ক্ষরণ করবেন আনন্দ পাওয়ার জন্য, সেটা সম্পূর্ণ আপনার হাতে। সারাদিন ক্লান্তির পরে আপনি যখন রিফ্রেশ হতে চাইবেন, আপনি আপনার ডোপামিন কিভাবে খরচ করছেন সেটা আপনার ওপরেই নির্ভর করবে, ঠিক আছে? সেটা আপনি গল্পের বই থেকেও নিতে পারেন, কিন্তু রিলসের যে এত দ্রুত আমাদের আনন্দ দেওয়ার ক্ষমতা, সেটাতে কিন্তু অ্যাডিকশানে ঢুকে যাচ্ছে আমাদের আজকের সমাজ, আমার মনে হয়েছে। আর খুব দ্রুত যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তা আমরা যাব না কেন? প্রত্যেকে যারা রিলস বানাচ্ছে তারা তো সবাই পৌঁছতে চাইছে, তাই না? ইলন মাস্কের যে আবিষ্কার, সেটা যদি রিলসের মাধ্যমে মানুষের কাছে চলে আসে, অনেক প্রত্যন্ত এলাকার মানুষ দেখতেও তার একটা ধারণা জন্মে যায় যে এই জিনিসগুলো আজকের পৃথিবীর বুকে আবিষ্কার হচ্ছে। তাহলে রিলসকে আমি ভালোভাবে দেখবো না খারাপভাবে দেখবো, এটা মনে হয় এখনও অবধি সেটা সংজ্ঞায়িত করার এখনো সময় আসেনি। ধন্যবাদ। রিলস বনাম রিয়াল, আমার আলোচনা শুনতে শুনতে, এবং রিলস যেটুকু আমি দেখি না কিন্তু এসে যায় যেগুলো, তার মধ্যে সব কিন্তু খারাপ নয়। এমন এমন আলোচনা থাকে, এখন তো ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক আলোচনাও রিলসে আসছে, দেখছি সেগুলো। মানে এমনকি রামকৃষ্ণ মিশনের সাধুরাও রিলস বানাচ্ছেন। এখন এটা বানাতে বাধ্য হয়েছেন বলতে হবে, কেননা আমি যদি এখন 1 ঘন্টা 2 ঘন্টার একটা দীর্ঘ বক্তৃতা দিই, সেইটা শোনার মতো সময় কিন্তু এখন মানুষের হাতে নেই। সেই বক্তৃতার নির্যাসটা কিন্তু সেই রিলসের মাধ্যমে ওই সাধু আমাদের সামনে পরিবেশন করছেন। আর রিলসটা এখন রিয়ালিটি, এটা আমাদের মেনে নিতেই হবে, কেননা আমরা এখন রবীন্দ্রনাথের যুগে নেই। রবীন্দ্রনাথ বলতে পারেন তার মতো স্ট্যাচারের মানুষ যে নিজেকে যেন না করি প্রচার আপনো কাজের মাঝে, কিন্তু আপনো কাজটা আমি কি করছি সেইটা যদি একটু প্রচারের আলোয় না আসে, তা আমি যত বড়ই প্রতিভাধর হই না কেন, যত বড় প্রতিভায় আমার থাক না কেন, সেটা কিন্তু সবার সামনে আমি আনতে পারবো না। কাজে রিলস এদিক থেকে সাহায্য করছে। আর অর্থ উপার্জন আর ওই অর্থনীতির কথাটা, সেটাও ভেবে চিনতে একটু আমাদের দেখতে হবে, কারণ আমরা
যেখানে চাকরি বাকরি দিতে পারছি না, এইটা করে যদি কেউ কিছু রোজগার করে আমাদের আপত্তি কী? আমাদের এতে আপত্তি করার কিছু নেই। কেননা দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, জীবন দর্শন আর মূল্যবোধ এই দুটো কিন্তু আলাদা কথা। এখন জীবন দর্শনের দিক থেকে বিচার করলে এই প্রজন্মের কাছে কারো কারো কাছে এটা খারাপ লাগতেই পারে, কিন্তু আরও কিছু কিছু মানুষ আছে যাদের জীবন দর্শন বলবে যে কী আছে, এটা চলছে এখন চলুক না। কেননা আমার মনে হয় যদি এটা পরিণামে অপসংস্কৃতি বলে মানে গণ্য হয়, তখন মানুষ এটাকে স্বাভাবিকভাবেই বর্জন করবে। কেননা ইতিহাসে দেখা গেছে এরকম জিনিস এসেছে, মাঝে মাঝে এই ধরনের উন্মাদনা এসেছে, খারাপ জিনিস এসেছে, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। কেননা সেটা পাসিং ফেজ হিসাবে হিস্ট্রিতে চিহ্নিত হয়েছে। আমরা এক সময় দেখেছিলাম যে ফ্যাশনের দুনিয়ায় নানা রকম উদ্ভট সব জিনিস আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেইগুলো নয়, আবার কিন্তু পুরনো জিনিসে ফিরে আসছি আমরা। এই চুলের ছাঁটের ক্ষেত্রেই দেখা যাক না কেন, চুল এক সময় এত বড় বড় আমরা দেখেছি, আবার প্যান্ট ঢোলা বেল বটম প্যান্ট, আবার কিন্তু সেই চুল এখন খুব ছোট ছোট করে সবাই কাটছেন। তো কাজেই এতে আমাদের বিব্রত হবার কিছু নেই, যা হচ্ছে এটা আমাদের দেখে যেতে হবে, সহ্য করে যেতে হবে, অসহ্য হলে হবে না। কেননা আমি এই কথাটাই মনে করি, গীতায় যেটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমার চোখের সামনে যা ঘটছে তাং তিতিক্ষস্য ভারত, সব কিছু সহ্য করে যাও। এই সহ্য 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 এইটাই হচ্ছে আমাদের মূল কথা। আমরা এতে উচ্চাটন হয়ে বা এর বিরুদ্ধে বলে প্রচার করে কিছু করতে পারবো না। সময়ই এটার বিচার করবে, সময়ই বলে দেবে এটা খারাপ না ঠিক। আমরা বইমেলাতে আছি, একটা কথা বলবো যে আমরা বই পড়ছি বইমেলা থেকে কিনে, আমরা কিন্তু যে গালাগালির যে এটা আমরা কিন্তু নবারুণ ভট্টাচার্যকেও কিন্তু হজম করেছি, ঠিক আছে? তো রিলসে কতটুকু আমরা হজম করতে পারবো সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, কেন হজম করতে পারছি না? সেগুলো কি আরও কদর্য হয়ে যাচ্ছে? নবারুণ ভট্টাচার্যকে হজম করতে পেরেছি, মানে যে পড়েছে তাকে হজম করতে হচ্ছে, মানে তার জন্য মাঝখানে একটা পড়া এবং তার পাঠের একটা ব্যাপার আছে, এখানে কিন্তু সেটা নেই। এখানেতে না, রিলস যদি চলে, পাশে যদি বাড়ির বাচ্চাটা বসে থাকে, তখন সেটা কিন্তু খুব অস্বস্তিকর হয়। এমন অনেক রিলস আসে। না না না, রিলস অপসংস্কৃতি কোনোভাবেই বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না অপসংস্কৃতি। কিন্তু কথা হচ্ছে এটার বিপদটা তো সত্য। রিলস সত্য না সত্য নয় সেটা তো পরের কথা, কিন্তু রিলস দেখতে দেখতে আমরা কোথাও অনেক সময়ই নেশাসক্ত হয়ে যাচ্ছি, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। রিলের খারাপ দিক বলতে ওইটা, যে কোনো অ্যাডিকশানই খারাপ। রিলস হচ্ছে সবচেয়ে সহজলভ্য, তাই রিলের দিক থেকে বিপদটা অনেক বেশি, এটা জাস্ট আমার মনে হয়। না, ভাত খাওয়া অ্যাডিকশান আর রিলস অ্যাডিকশান কি এক হলো? এক হলো? আমরা ওই যে প্রথম যে কথাটা বললেন, কালকেও এই কথা হয়েছে, কাল না পরশু দিন, না বইমেলার উদ্বোধনের দিন বলা হয়েছে যে মা খাচ্ছে না শিশু, মা তার সামনে মোবাইলে একটা কিছু চালিয়ে দিচ্ছেন, ছেলেটি বা মেয়েটি সেটা দেখে ভুলে থাকছে এবং সেই ভুলে থাকার সুযোগে মা খাইয়ে দিচ্ছেন। এই ভুলে থাকার সুযোগটা শুধু রিলসের মাধ্যমে এখনকার মানুষ নিচ্ছেন তা কিন্তু নয়, এর আগেও মায়েরা চালিয়ে দিতেন কার্টুন নেটওয়ার্ক, তখন পিঙ্গু, টম অ্যান্ড জেরি এসব চলতো। তারও অনেক আগে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা ঘুরে ঘুরে ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস খক্ষস, রাজকুমারী, ফুলকুমারী এদের গল্প করতেন, সোনার কাঠি রূপোর কাঠির গল্প করতেন। সেখানে যেটা ছিল সেটা একটা সত্য ছিল, আমার এটা বলার একটা জায়গা ছিল। অবশ্যই সত্য। রিলসের সত্যটার অনুপস্থিতি আমার মনে হয় রয়েছে, রিলসে বাস্তবতা আছে, বাস্তবতা আছে, রিলসের সত্যের অভাব আছে, কারণ ওই 59 সেকেন্ড কখনোই আপনাকে সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারবে না।
এটাই আমার মনে হয়েছে আর কি। একদমই তাই। আর অপসংস্কৃতি আপনি বলছেন নয়, কিন্তু আমার খানিক মনে হয়, কারণ রিলসের সঙ্গে সব থেকে বেশি যে বিপণনের জায়গা সেটা হচ্ছে যৌনতা। মানে মানুন বা নাই মানুন, রিলসের সব থেকে বেশি ট্রেন্ডিং যে টপিকগুলো চলে তার একদম টপে থাকে দেখবেন যে যৌনতা রিলেটেড ট্রেন্ডিং সেগুলো। সুতরাং আপনি এটাকে সংস্কৃতি বলবেন না অপসংস্কৃতি বলবেন, সেটা ইনকামটা বন্ধ করেছে কিন্তু ট্রেন্ডিংটা বন্ধ হয় না। ট্রেন্ডিংটা তো বন্ধ হয়। রিলসের সব থেকে বড় যে জায়গা সেটা হচ্ছে রিলস সার্বভৌম হয়ে গেছে সবার। সাহিত্য সার্বভৌম হতে পারে না, এই জন্য বইমেলাতে আমাদের সবাইকে ডাকতে হয়, কিন্তু আপনি রিলসে কাউকে ডাকতে হবে না, আপনি জাস্ট সবাই সেটাতে অলরেডি উপস্থিত। এটা দেখুন, আমি তো এইসবের একদমই ঠিক, আমাকে এখানে তুলে দেওয়া হয়েছে বলতে আমি যে সব উত্তর দেবো এমনটা নয় তো। আমি জাস্ট উপলক্ষ মাত্র, আমি আমার ধারণাগুলো একটা মঞ্চ পেয়েছি, বলার সুযোগ পাচ্ছি, সেটুকু বলছি। আপনারা আমার বয়োজ্যেষ্ঠ, সবাই আমার পিতৃস্থানীয় মাতৃস্থানীয়, আপনাদের কাছে বলতে পারছি, এটাই আমার গর্বের অহংকারেরও। এবং আপনাদের সঙ্গে আমার মতাদর্শের কোনো ভিন্নতা নেই। আমি একটা অন্য প্রজন্মে আছি ঠিকই, যে প্রজন্মটা সমান্তরাল চলছে, কিন্তু আমি একটা সময় আগের সময়টাকে দেখতে পাই, সামনের সময়টাকে দেখার চেষ্টা করছি, এটাই আর কি, আর কিছুই না, সেটুকুই বলার চেষ্টা করেছি। আরও যদি কেউ কিছু বলেন একটু। যে সমস্ত গুরু গম্ভীর আলোচনা শুনলাম, সেখানে হয়তো মানে নিতেই পারছি না, তাও বলতে চাইছি যে রিলসটা ভীষণ থাকুক, ভীষণ মজার, ভীষণ আনন্দের। এই কারণেই থাকবে যে প্রত্যেকটা মানুষ যাই যা শিক্ষা দিন, প্রথম তাকে স্বপ্ন দেখানো হয় মানি, তারপরে স্বপ্ন দেখানো হয় নেম, তারপরে বলা হয় ফেম। তো আমার ক্ষেত্রে আমরা যারা, আপনারা জানি যিনি যাদবপুর, যিনি বিশ্বভারতী, যিনি রবীন্দ্রভারতী, তারা একটা নেম ফেম মানি পেয়ে যাচ্ছেন। তো যিনি ছাগল চড়ায় তাকে আমরা বুদ্ধিজীবী বলি না, তিনি ছাগল চড়িয়ে সংসার চালান, ঠিক আছে। তো তার ক্ষেত্রে সে ছাগলটা নিয়ে সে একটা রিয়েল দিয়ে দেয়। আমরা ছোট সময় একটা ছবি তুলতাম পরীক্ষা, তাহলে বলছিস তার কাছে একটা যৌন মানে করকরে রিলস তার এন্টারটেনমেন্ট হতে পারে। যে ছাগল চড়ায় তার কাছে একটা করকরে যৌন, না গুলি দিলেন স্যার, না ছাগল চড়ানোটা তার কাছে রিলস। ও সাদের নাত নিল যাস না ছাগল বাগালের সাথে, গানটা আমরা নেচেছি, হাততালি দিয়েছি, না সেইটা সে রিলস বানাচ্ছে। যৌনতা নয় এখানে কোনো, ছাগলটা যৌনতার কোনো প্রতীক নয়, সে ছাগল চড়াতে যাচ্ছে, তার অর্থনীতি সেইটা থেকে তো ডাইভার্ট হচ্ছিস। আমি যৌনতার প্রসঙ্গ আসিনি, না আমরা যৌনতাতেও আসছি না। তুই বলছিস যে যে ছাগল চড়ায় সে বুদ্ধিজীবী নয়, ঠিক কথা, সে বুদ্ধিজীবী নন, তিনি বুদ্ধিজীবী নন, কিন্তু রিলসটা ক্ষতিকারক কি না সেইটা ভাবার। না স্যার, আরে আমাকে তো বলতেই দেওয়া হলো না, আমি তো শেষই হলো না। আপনারা এই যে আলাপ আলোচনা হচ্ছেন, একটু আগে দেখছিলাম ম্যাডাম যখন বলছিলেন, পাশ থেকে কুণালবাবু বললেন, তিনি মাইক্রোফোনে অনেক সময় বলেছেন, উনাকে ধরিয়ে দিচ্ছেন, পাশ থেকে রাজাবাবু বলছেন, মানে বলতেই দেওয়া হচ্ছে। তাহলে আমি বলি, না বলার পর তারপরে হ্যাঁ এটা শোভন মাহাতো আপনি এটা ঠিক বললেন না, এটা উচিত নয়, তো মাঝখানে কি ঢুকে গেলে মানে ব্যাপারটা যে ডাইভার্ট হয়ে গেল। তো আমার মনে হয় তাহলে কি আলাপটা সেই আমরা একটা যে সিস্টেমেটিক আলাপ আনতে চেয়েছিলাম, দুটো চেয়ার ফাঁকা রাখার পর সেখানে খারাপ হয়েছে। তার আগেই সঞ্চালিকা বলে দেন নিখোঁজ হয়ে গেছেন আবির্বাবু, আমি থানায় এফআইআরও করতে পারি, যে এতজন নিজের মাস্টারমশাই হারিয়ে যান, এটাও রিলসে না হোক দিয়ে দিতে পারি, এটাও করা যেতে পারে। তো ঘটনা হচ্ছে আমরা ছোটো সময় একটা ফটো তুলতাম পরীক্ষা শেষ হওয়ার পর, স্টুডিও সাথে সাথে ছবিটা দিত না, 4 দিন 5 দিন, দাদা 2 দিন আগে দেওয়া যাবে না, দিন না, ছবিটা কেমন হচ্ছে দেখবো। এই যে একটা সৃষ্টি দেখার একটা আগ্রহ ছিল। পরবর্তীকালে কোনোটা বিয়ে বাড়িতে ছবি তোলা হতো, ভিডিওতে দেখবো, সেটার একটা মজা। এখন নিজের ছবি তুলছি, সেলফি তুলছি, দেখছি, নিজে একটু দাঁত বের করে দিচ্ছি, একটু ঘাড় খাবি, ভাত খাচ্ছি, কোনটাকে কি করব, এইটা একটা ভাবতে ভাবতে যেন প্রতি মুহূর্তে আমরা কোন দিকে যাচ্ছি ওটা ভাবছি না, কিন্তু নিজেকে নতুনত্ব একটা আবিষ্কার করার চেষ্টা করছি, নিজেকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি মমতা শঙ্করের নাচ দেখতে ভালোবাসি, আমি দেবেশ রায়ের নাটক দেখতে ভালোবাসি, তা আমারটা আমি কেমন করে দেখি না, রিলসে কেমন এলো দেখলাম। এইবার একটা কথা আছে,
টিভিতেও দিত। যখন প্রাইভেট চ্যানেল এলো তখন টিভিতে বলা হলো যে বিভিন্ন রকম বাজে প্রাইভেট চ্যানেলগুলো বিজ্ঞাপন দিচ্ছে, যেটা সবাইকে দেখানো যায় না, দেখতে পারে না। তখন বলা হয়েছিল দূরদর্শন দপ্তর থেকে যে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই চ্যানেলটা দেখবেন, যেটা ভালো লাগে না আপনি বন্ধ করে দেবেন। তো এইবার আমরা সেইটা কতটা কি করাচ্ছি, আমাদের ভূমিকাটা কোথায়? একটু আগে আমি এটা বললে খুবই কষ্টদায়ক লাগবে, এটা বই মেলা। এখানে যদি একটা সাহিত্যের কালকে পাঠ হোক, দেখা যাবে 60% লেখক কবি মোবাইল দেখে তার কবিতা পড়বেন, কলমে লিখতে তারা ভুলে গেছেন, খাতায় লিখতে ভুলে গেছেন। তাহলে সেটা কোন দিকে নিয়ে যাওয়া হয়? আমরা কোথায় যে ফোনটার বাংলা মনে হয় সম্ভবত, ফোনের বাংলা কি বলে, মুঠো ফোন। তার মুঠো, মোবাইলের বাংলা মুঠো ফোন। আমরা মুঠো করতে পারি না, ফোনটা ফিগার এসে গেছে। পাস বা মুঠো ফোনও অনেকে ব্যবহার করেন। তো এটা প্রতি মুহূর্তে একটা নতুনত্বর দিকে যাচ্ছে, রিসার্চ করছে। এরপর কখন আমরা বুঝবো এটা খারাপ হলো? 20 বছর পরে বুঝবো। আমরা স্বাধীনতা 30 বছর পূর্বে বললাম মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এতদিন পরে বুঝলাম। স্বাধীনতার সময় বুঝিনি, তখন আমরা ইংরেজদের ভাষাটাই আমাদের মূল ভাষা ছিল। আজকে আমরা কালকে তো বলবো মদ্যপান খারাপ, কিন্তু ইংরেজ আমল আমরা দেখেছি ওটাই ছিল স্টেটাস। তো এটা হয় আমি বুঝবো, আমরা পরে বুঝবো, এখনও বুঝতে পারিনি। এখন আমরা ফেমের পথে চলেছি। আমি ভাই রিলস দিয়ে ফেম হতে চাই, কারণ আমি ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো, অধ্যাপক হতে পারবো না। যদি একটা দ্যাংড়া ম্যাংড়া নাচ রেখে ফেমাস হয়ে যায়, রিভিউ দেয়, আই এম ফেমাস। না, মন্দাকিনী বলেছিলাম রামতেরি গঙ্গামলিতে যে আপনার বদনাম হলো। আরে বদনাম হওয়া তো কে, নাম তো হুয়া। ধন্যবাদ, শুভরাত্রি। কোথাও একটা নিজেকে খুঁজে পাওয়া, যে তার যে আনন্দ সেটা একটা থাকেই এর মধ্যে, যেরকমভাবেই হোক। অন্তত আমাকে কেউ তো দেখছে, কারো কাছে পৌঁছালাম। এটা কি হবে তা এক্ষুনি আমরা বলতেও পারি না, এক্ষুনি হয়তো সবটা বলার সময়ও আসেনি। দেখা যাক না কি হয়। যথেষ্টই সময় এসেছে, ঠিক, যথেষ্টই সময় এসেছে। আচ্ছা, সমুদা আছে, সমুদা আমাদের মধ্যে যেহেতু অনেক কেউ কোনো না কোনোভাবে ডিফেন্ড করছেন, আমি ডিফেন্ড কথাটাই ব্যবহার করলাম, কোট আনকোট, তাহলে তো আমাদের ভাববার সময় অবশ্যই এসেছে। আমি খুব মিস করছি আমাদের পরবর্তী প্রজন্ম, মানে আপনার চেয়েও ছোট যারা, আমার মেয়েরা যদি এখানে উপস্থিত থাকতো, আই এম প্রিটি শিওর কি ওরা বলতো যে যৌনতা নিয়ে এত ছুতমার্গের কি আছে, যা ঘটছে চতুর্দিকে সেইগুলি খবরের কাগজের হেডলাইন হচ্ছে, আর রিলসে যখন সেগুলি বেরোচ্ছে সেগুলো নিয়ে এত মারমার কাটকাট সব গেল রব। উদ্দেশ্য তো দুটোরই এক। অনেকে খেপে যাবে এই সমস্ত কথা শুনলে। বিপণন কোথায়, কিভাবে, কোন ছিদ্র দিয়ে ছেয়ে গেছে, সেইটা যদি সত্যিই ঠান্ডা মাথায়, আমি বারবারই একটা কথা বলছি, ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা আবিষ্কার করব বিপদটা কোথায়, রিলসের বিপদটা কোথায়। আর সবচেয়ে বড় বিপদ রিলসের, সেটা হচ্ছে ওই ক্ষণস্থায়িত্ব। ধৈর্য কমছে তো আমাদের, ওই যে মানে কন্টিনিউয়াস সার্ভ করে যাওয়া। আমি 59 সেকেন্ডও হয়তো পুরো রিলটা সবসময় দেখি না, আমরা অনেকেই দেখি না। এখানে আরেকটা প্রবণতা আছে, বানানোর দিক থেকে অনেক মৃত্যু ঘটছে, আছে, সব কিছুই আছে। কেউ ট্রেনের সামনে গিয়ে বানাতে গিয়ে ধাক্কা লেগে যাচ্ছে। জনপ্রিয়তা একটা নেশার মতো, সেটাতে ওই জন্যই বাবার কথাটা বললাম। সেটাতে আমরা যদি একটা গোটা জনসমাজকে বা গোটা একটা জনগোষ্ঠীকে উৎসাহিত করি, সেটা মনে হয় না যে খুব স্বাস্থ্যকর। সেটা মানে আমি জানি না, আমি আবারও বলছি, আমি কোনোটাই ঠিক বলছি না, আপনারা সেটা ভালো বলুন। আসলে ওই সংস্কৃতি অপসংস্কৃতি ওটা ছেড়ে দিলেও আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, মানে রাত হয়ে গেছে। আমি বলতে যেটা চাইছিলাম সেটা আপনি বললেন, যে প্রচুর ঘটনা, ওই ট্রেনের সামনে রিলস বানাতে গিয়ে এটি বাচ্চা ছেলে মারা গেল, কোথাও পাহাড়ে রিলস বানাতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা গেল। এটার থেকেও যেটা দেখা যায় যে ওই ভালো খারাপের ডিমার্কেশনে যাচ্ছি না, মানে মানুষের ভাব প্রকাশের যে ভঙ্গিমাগুলো, ভাব হয়তো মনে অনেকটাই থাকে,
কথার মাধ্যমে, লেখার মাধ্যমে এই প্রকাশভঙ্গিটা যে ভয়ঙ্কর রূপে কমছে, সেটা আমরা যারা ওই পড়াই বা মানে শিক্ষা দিই আমরা বুঝতে পারি। খুব স্বাভাবিক, আপনি ক্লাস 10-এর 9-এর একটি স্টুডেন্টকে যখন ইনস্ট্যান্ট একটা 5টা লাইন লিখতে বলা হয়, ও 5 মিনিটে রিলস বানিয়ে দেবে, কিন্তু ওটি ওর পক্ষে একটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে যায়। আমরা এখন মেসেজ দেখবেন ওই MSG করে ছেড়ে দিই আর কি, মানে অতটাই শর্ট ফর্মে চলে যায়। ফলে আমার খুব ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আছে। গত বছরের আগের বছর আমরা স্কুল থেকে দীঘাতে একটু স্টুডেন্টদের বেড়াতে নিয়ে গেছিলাম আর কি। আমরা জনা 5-6 মাস্টারমশাই ছিলাম, মানে একটি মেয়েকে নিয়ে আমরা উন্মাদ হয়ে গেছিলাম, মানে সে যে কখন কোথায় থাকছে। আর পরে দেখা গেল আর কি ওর ব্যাগে প্রায় 10 না 12 জোড়া জুতো গেছিল। তারপরে সকালবেলা যখন ওই দীঘার সৈকতে ও হাঁটছে, মানে আমরা 10 জনে 8 জনে সামলাতে পারছি না, ও রিলস বানাচ্ছে আর কি। মানে সেটি তারপরে আসার পরে খুব আমরা পরে বেড়াতে গেলে ওটা নিয়ে খুব মানে একেবারে চিন্তা ভাবনায় থাকি যে কি বলে ওটাকে নিয়ন্ত্রণ করা হবে। ভালো খারাপ তো সেই প্রসঙ্গে আর যাব না, মানে সেটা তো একটা আপেক্ষিক ব্যাপার থেকেই যায়। তবে মানুষের ওই লেখা বলা এই ব্যাপারগুলো, যে প্রকাশ ভঙ্গিমাগুলো খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানে ওই অঙ্গভঙ্গির মাধ্যমে যেটুকু বোঝানো, এছাড়া প্রকাশ ব্যাপারটা এখন খুব চাপ, মানে বলাই যায় না যে তুমি 2টো লাইন বলো বা 2টো লাইন লিখে দেখাও, খুব কঠিন এখন এটা। না, শেষটুকু ফাল্গুনী বাবুই বলুন। মানে অনেকে অনেক কথা বললাম, আপনার কথা বোধহয় কম বলা হলো। আমি শেষটুকু একটু আপনার কাছেই শুনতে চাই। শেষটায় আমি আমার 2টো উদাহরণের কথা মনে পড়ছে। উদাহরণ বলবো না, মানে অভিজ্ঞতারই বলবো। 2টো ছবি আমরা যদি কল্পনা করি, ধরা যাক 2টি গাধা পাশাপাশি আছে, একটি গাধা আর একটি গাধাকে খুব পরম যত্নে তার গা চেটে দিচ্ছে। এই ছবিটা আজ থেকে 500 বছর পরেও পরিবর্তিত হবে না, 2000 বছর আগেও পরিবর্তিত হয়নি। কিন্তু রাস্তায় একটা মানুষ পড়ে আছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে না, তার রিলস বানানো হচ্ছে। এই ছবিটা খুব ভয়ঙ্কর। এইটা যদি আমরা একটু ভাবি, কারণ আমরা তো এই মঞ্চটা দ্বারা কিছু ইতিবাচক কথাবার্তা বলার জন্যই করেছি, নেতিবাচক কথা বলার জন্য এই মঞ্চটা তো নয়। তাই আমার মনে হয় যে আমাদের ভাবার সময় এসেছে, আমরা পরম যত্নে গায়ে আদর করব, নাকি যে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে নিয়ে একটু পরিহাস, একটু রঙ্গরসিকতা, একটু ভাঁড়ামো, একটু ছলনা, এই সব কিছু করব। এটুকু দিয়েই আমাদের আজকেই শেষ করছি। আর সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, 2-একটা শব্দ এদিক ওদিক আছে, আড্ডার জন্যই হয়তো। সবার মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কারো কোনোভাবে যদি আঘাত পেয়ে থাকেন, আমাকে মার্জনা চেয়ে নিচ্ছি তার কাছে। আর আমি খুবই আপনাদের কাছে সাধারণ, আমি আমার সাধারণ বুদ্ধিবিদ্যাটুকুই বলার চেষ্টা করেছি, এতে কিছু যায় আসে না, এটাই আর কি। সকলকে শুভরাত্রি। হ্যাঁ, শেষ হইয়াও হইল না শেষ, বিষয়টা সেই রকম। এই বিষয়টা নিয়ে আরও অনেকক্ষণ আড্ডা দেওয়া যেতে পারে, মানে সেই অবকাশ রয়েইছে। আমরা আমাদের পাঠাগারে এই বিষয়টার বর্ধিত সভা একটা করতে পারি, হ্যাঁ, বর্ধিত অধিবেশন একটা করতে পারি, যেখানে আমরা একদম এই প্রজন্মের কলেজ পড়ুয়া, বিদ্যালয় পড়ুয়াদের ডাকবো, এবং সেখানে অবশ্যই ফাল্গুনীবাবু থাকবেন, এবং হ্যাঁ, এবং আমরাও থাকবো। আমরা চাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক, কারণ আলোচনা হলে পরে দিশা সবসময় দেখানো যায় না, কেউ দেখানোর মালিকও নই আমরা, কিন্তু কোথাও একটা খোঁজটা থাকে, সেই খুঁজতে খুঁজতে অনেক কিছু পরিষ্কার হয় আর কি, নিজের কাছে নিজেও অনেক কিছু পরিষ্কার হয়।
তো অনেক অনেক কৃতজ্ঞতা ফাল্গুনী বাবুকে। বিষয়টা হ্যাঁ নির্বাচনের জন্য অত্যন্ত মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর অবশ্যই আপনাকে আবার আমাদের মাঝে পাবো এই আশা রাখি।